এই কূলে তুমি আর ওই কূলে আমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হয়ে গেল। তাতে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে তৃণমূল কংগ্রেস তারা পরাজিত হয়েছে এবং বিজেপি, ভারতীয় জনতা পার্টি তারা নিরঙ্কুশ বিজয় পেয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা 47 দেশ ভাগের পর তারা ভারতের মধ্যে পড়ে এবং বাংলাদেশ, এটা পূর্ব পাকিস্তান নামে এই দেশটির জন্ম হয়েছে। কিন্তু প্রত্যেকটা বাংলা ভাষাভাষী তাদের মন মানসিকতা, সংস্কৃতি, জাতীয়তাবাদ প্রায় একই ধরনের লালন করে এবং সেই জাতীয়তাবাদকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেছিল। এতদিন তিনি বহাল তবিয়তেই ছিল। তিনি অনেক সামাজিক সুরক্ষা কর্মকাণ্ড নারীদের জন্য সেগুলো প্রশংসা পেয়েছে, সেই সাথে দুর্নীতি এবং অন্যান্য অনিয়ম রয়েছে। যে বাঙালি ভাষাভাষী রয়েছে পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে, আসামে এবং বাংলাদেশে সবার মতের মিল ছিল, সৌহার্দ্য ছিল এবং একের প্রতি অন্যের ভালোবাসা অটুট ছিল। এই বন্ধন অবিচল ছিল। পশ্চিমবঙ্গের যে জনগণ তাকে কেন প্রত্যাখ্যান করবে? বাংলাদেশের 24-এ যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তার পরবর্তী সময় বাংলাদেশে যে সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। বিভিন্ন দোকানপাট লুট, ঘরবাড়ি লুট এবং অনেকে মৃত্যুবরণ করেছে। তার মধ্যে দীপুচন্দ্র শীল না বললেই নয়। সবার আগে মা মাটি দেশ, মা মাটি দেশ থাকলে সে দেশের জনগণের অধিকার থাকবে, দাঁড়ানোর জায়গা থাকলে পেটে ভাত থাকবে। জাতীয়তাবাদ যতই লালন করুক না কেন, যখন দেখবে যে ওই দেশের জনগণ অন্য দেশের কোনো শাসক গোষ্ঠী অথবা কোনো ব্যক্তিদ্বয়ের অথবা কোনো গোষ্ঠীদ্বয়ের কাছ থেকে ইনসিকিউর ফিল করছে, নিরাপত্তাহীনতায়, তখন কিন্তু সেই জাতীয়তাবাদ সুপ্ত অবস্থায় থেকে যাবে। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর বিভিন্ন সমন্বয়ে বিভিন্ন সেনাবাহিনীর অফিসার এবং কি বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছিল, তিনিও অনেক উস্কানিমূলক বক্তব্য ভারতের বিরুদ্ধে দিয়েছে। 7 সিস্টার দখল করা, এছাড়া বাংলাদেশের মানচিত্র অসম্পূর্ণ রয়ে গেছে, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এগুলা বাংলাদেশের মানচিত্রের ভিতরে ঢুকলে পরিপূর্ণতা আসবে। এছাড়া চিকেন নেক সম্পর্কেও অনেক বাজে মন্তব্য করেছে। অপরাধ করার চেয়ে মুখে বলাটা এটাও একটা ফৌজদারি অপরাধ। প্রথমে মনে আসবে, মন থেকে মুখে আসবে, এরপরে কর্মক্ষেত্রে তা মানুষে বাস্তবায়ন করে। ভারতের কোনো নেতা অথবা কোনো এমপি, মন্ত্রী যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের জনগণ সেটা ভালো চোখে নেয় না। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এরকম উস্কানিমূলক আচরণ, উস্কানিমূলক বক্তব্য পশ্চিমবঙ্গের যে ভোটার ছিল, জনগণ ছিল, তা উদ্বেগিত হয়েছে, উদ্বেগের মধ্যে রয়েছে। সেই টোপ হিসাবে বিজেপি একটা মাত্র বাক্যতেই, একটা মাত্র কথাতেই মমতার দুর্গ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের জনগণ বিজেপির উপর আস্থা রাখতে পেরেছে।
যখন বাংলাদেশ থেকে হুমকি ধুমকি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার অবিচার তারা দেখল, তখন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং অনেক সময় পার্শ্ববর্তী তাদের চিরশত্রু ভারতের পাকিস্তান, যখন পাকিস্তানের কোনো জেনারেল বলে যে তৃতীয় ফ্রন্ট হবে বাংলাদেশের সেই উত্তর দিক থেকে আগামীবার তারা যে আক্রমণ করবে সেখান থেকে, এমনও বলেছে পূর্ব পাকিস্তান থেকে তারা আগামীবার তাদের আক্রমণ শুরু। এগুলা বাংলাদেশের জনগণ যেমন মর্মাহত হয়েছে তার চেয়ে বেশি আহত হয়েছে পশ্চিমবঙ্গের বাঙালি জনগোষ্ঠী। এই বাঙালি জনগোষ্ঠীকে মমতা এক সময় জাতীয়তাবাদের দোহাই দিয়ে তাদেরকে বুঝিয়ে তাদেরকে জাতীয়তাবাদকে লক্ষ্য করে সে ক্ষমতায় থাকে। কিন্তু জাতীয়তাবাদ ধুয়ে তো আর পানি খাবে, যেখানে অস্তিত্বের ব্যাপার, যেখানে দেশের সার্বভৌমত্বের হুমকি, সেই সময় বিজিবিও তাদের টোপ ব্যবহার করেছে যে তারা নির্বাচনে জিতবে ৪৫ দিনের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। কেন করবে? কারণ সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। বাংলাদেশ থেকে অনেকে সেখানে সীমান্ত দিয়ে অতিক্রম করে তাদের ব্যবসা বাণিজ্য লোকসান করছে এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কাঁটাতারের বেড়া করার জন্য যে ভূমি দরকার, যে জায়গা দরকার, তা তিনি দেননি। তাই এই যে বাংলাদেশের বিভিন্ন সমন্বয়ক নামে এবং প্রধান উপদেষ্টা সেভেন সিস্টারের ব্যাপারে প্রথমেই সে বলেছে সেভেন সিস্টার সমস্যা হবে। এই যে এইসব ব্যাপারে ওই দেশের জনগণ ভীত হয়ে মমতার উপর আর আস্থা রাখতে পারেনি, বিজেপির উপর আস্থা রেখেছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরবর্তী সময় যদি এরকম উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেয়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দেয়, তাহলে বাংলাদেশে এক সময় যে ইসলামিক যে ধর্মীয় দলগুলো আছে তা শক্তিশালী হবে। সেদিকেও বিবেচনা রাখতে হবে। শনি সবসময় শনিকেই টানে, এক বিপদ আরেক বিপদকে টানে। বিজেপি হিন্দুত্ববাদী মৌলবাদী দল, তাদের আচার আচরণ আরেকটা দেশের অথবা আরেকটা রাষ্ট্রের আরেকটা মৌলবাদী শক্তি এই উত্থান ঘটাবে। যতই তারা আওয়ামী লীগের ব্যাপারে সিম্পিতি দেখাক না কেন, শেখ হাসিনার ব্যাপারে সিম্পিতি দেখাক না কেন, কিন্তু তা আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হবে। আওয়ামী লীগ তো শক্তিশালী হবেই না, বরঞ্চ এখানে বাংলাদেশে আরেকটা কট্টরবাদী মৌলবাদী এবং জঙ্গিবাদী যে গোষ্ঠী রয়েছে তারা শক্তিশালী হবে। এটাও বিজেপি যে নেতা এবং পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসবে তাদেরও বোঝা উচিত। যা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে তিস্তা চুক্তির ব্যাপারে তিনি বাংলাদেশকে কোনো সহযোগিতা করেনি। সে সময় কেন্দ্রীয় সরকার এই তিস্তা চুক্তির ব্যাপারে সায় ছিল, কিন্তু তিনি সায় দেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আরেকটা যে অভিযোগ রয়েছে তা হলো তিনি বাংলাদেশের যে জামাতে ইসলামী তাদের থেকে অর্থ, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া। যদি এই অভিযোগ সত্যই না হয় তাহলে ভোট তো দিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ, তারাও কাছ থেকে এটা অনুধাবন করতে পেরেছে। তাদের আভ্যন্তরীণ আরো অনেক কারণ থাকতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে আপনাকে যেমন পায়ের তালুতে যখন পেটাবে তখন আপনার মাথায় এটা আঘাত লাগবে। যেহেতু বাংলা ভাষাভাষী এপারে রয়েছে ও পারে রয়েছে, খুব কাছাকাছি তাদের মিল রয়েছে জাতীয়তাবাদ এবং পালস এবং তাদের ব্যবহার, পোশাক, খাওয়া দাওয়া। পশ্চিমবঙ্গে আসাম এবং ত্রিপুরাতে যারা রয়েছে অনেকের পূর্বপুরুষ তো বাংলাদেশেই ছিল, তাহলে সেই গুলা তো মিল থাকবেই। মনের দিক থেকেও তাদের যে সৌহার্দ্য হৃদ্যতা ছিল তা তাদের মধ্যে আছে, কিন্তু তাদের অস্তিত্বের যখন প্রশ্ন আসবে
সার্বভৌমত্বের যখন প্রশ্ন আসবে, নিরাপত্তার যখন প্রশ্ন আসবে, তখন জাতীয়তাবাদ ভুলে যেতে বাধ্য। যতই ভালোবাসা থাকুক বাঙালি ভাইয়ের প্রতি, পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশে যারা বাংলাদেশি অথবা বাঙালি রয়েছে তাদের প্রতি যতই ভালোবাসা থাকুক, সবার আগে তো দেশ। বাংলাদেশের জনগণ যেমন নিজের দেশকে আগে ভাবে, তার নিরাপত্তা আগে ভাবে, তারাও তাদের নিরাপত্তার কথা ভেবে তারা বিজিবিকে বেছে নিয়েছে এবং বিজিবি সেই হিসাবে টোপ দিয়েছে। একটি কথার উপরে দেশে নৈরাজ্য সৃষ্টি হতে পারে, একটি বয়ানের উপর ভোটে ফলাফল ভালো আসতে পারে, খারাপ আসতে পারে, একটি বয়ানের উপর যুদ্ধ লেগে যেতে পারে। তাই কথা বলা থেকে সাবধান, অতি কথন কখনোই ভালো না। 24-এর পরবর্তী সময় সমন্বয়ক নামে যেসব নামালো, আমি তাদেরকে নাবালকই বলবো, যে ভাষা তারা ব্যবহার করে ভারতকে আক্রমণ করেছে, ভারতের যে নির্বাচন হলো তার প্রতিফলন ভারতের জনগণ দেখিয়ে দিল। কথা শুধু কথা না, কথা তীরের চেয়েও খারাপ এবং বিধ্বংসী। যাই হোক, এই যে সীমান্তে এখন বিজিবি যে বলেছে 45 দিনের মধ্যে তারা কাঁটাতারের বেড়া দিবে। আসামে যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলো হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও বাংলাদেশের ব্যাপারে অনেক রগে কথা বলছে। এই রগের কথায় কিন্তু বাংলাদেশের জনগণও কিন্তু হুঁশছে। অতিকথন বন্ধ করতে হবে। অতিকথন প্রত্যেকটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য ক্ষতিকর। ভারতীয় সেনাবাহিনী 18 মে থেকে 31 মে পর্যন্ত তারা একটা মহড়ার আয়োজন করেছে। সার্কভুক্ত দেশসমূহে পাকিস্তান ছাড়া সবাই সেখানে অংশগ্রহণ করবে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, লাওস, কম্বোডিয়া, মালদ্বীপ, ভুটান, নেপাল সবাই অংশগ্রহণ করবে। কিন্তু পাকিস্তানকে তারা আমন্ত্রণ জানায়নি। সেই সাথে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা, কিংবা বাংলাদেশ তা গ্রহণ করেছিল কিনা, কিংবা কেন করে নেয়। বাংলাদেশ তো সবসময় ভারতের বিভিন্ন সামরিক মহড়াতে অংশগ্রহণ করে, কিন্তু এবার এমন কি হলো যে বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করলো না। তাহলে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় ভারতের সাথে যে আস্থা, বিশ্বাসের জায়গা নষ্ট হয়েছিল, তা এখনো এই সরকারের সময়তা সুসংহত হয়নি। তাহলে প্রথমে দেখা গেল যে রাজার সাথে রাজার, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে দ্বন্দ্ব, এর পরবর্তী সময় বাংলাদেশের জনগণের সাথে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বাংলা ভাষাভাষী তাদের সাথেও হয়তোবা দ্বন্দ্ব রয়ে গেল। ভারতের সাথে বাংলাদেশের যে একটা দূরত্ব 24-এর পরবর্তী সময় হয়েছিল, সেই দূরত্ব এখনো ভাল রয়েছে। সেই দূরত্ব কি এখনো বলবৎ রয়েছে? এটা দু দেশের জন্যই মঙ্গলজনক না। পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা প্রত্যেকটা দেশেরই উচিত এবং প্রত্যেকটা দেশের জন্যই তা কল্যাণকর। ধন্যবাদ সকলকে।